ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ক্লাস 10-এর অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এর সলিউশনগুলো এক এক করে করব। এখানে মোট 6টা মানে 7টা অঙ্ক আছে। এই 7টা অঙ্কের সবচেয়ে সহজ সমাধান তোমাদেরকে করে দেখাবো। দেখো, একটা কি বলছে যে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে। তাহলে তোমার সবগুলোই দেওয়া আছে। এই দেখো, যে আমরা জানি আই সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। এখানে আই দেওয়া আছে, টি দেওয়া আছে, আর আর দেওয়া আছে। তোমাকে বের করতে হবে মূলধন বা প্রিন্সিপাল বা এই পিটা বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা পিটা খুব সহজে আগে বের করে নিই। এখান থেকে এটা কোনাকুনি গুণ করলে আমরা পাবো, দেখো আয়ের তলায় কিছু নেই মানে এক আছে, তাহলে একের সঙ্গে পিটি আর গুণ করলে হবে পি টি আর। আর এই আয়ের সঙ্গে 100 গুণ করলে হবে 100 আই। বা এখান থেকে খুব সহজে পি পেয়ে যাবে। পি সমান কি? পি সমান হচ্ছে এই যে 100 আই যেটা ছিল উপরে সেটা থাকবে, আর নিচে কি আসবে? এই টি আর আরটা নিচে তলায় চলে যাবে। তাহলে আমরা এখানে এই যে আয়ের মানটা আর টি এর মানটা আর আর এর মানটা বসিয়ে দেবো। সমান কি লিখবো? 100 ইন্টু আই সমান কত বলেছে? আই সমান বলেছে পি এন আর বাই পি এন আর বাই 25 ইন্টু এই টি আর। টি আর মানে 1 বাই টি আর, এইভাবে লিখে দিচ্ছি যে টি এর মানটা কত? টি এর মানটা হচ্ছে, টি মানে সময়, সময় কত বছর বলেছে? এন বছর। আর 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 এর মান দেওয়া আছে আর, আর এর মান আর দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কাটাকাটি করলেই আনসারটা পেয়ে যাবো। এই আর কেটে দিলে, এই এন আর এই এন কেটে দিলে, 25 একে 25, 4 25 100। তাহলে আমরা পাচ্ছি কি? এই 4p। তাহলে আমরা এই পি আর এই পি কিন্তু সমান না, এখানে দেওয়া আছে দেখো, এটা কিন্তু স্মল পি। আর আমরা জানি এটা সবসময় প্রিন্সিপাল, এটা ক্যাপিটাল পি হয়। তাহলে এই দুটো গুলিয়ে ফেললে হবে না। তাহলে আমরা পাচ্ছি প্রিন্সিপাল হচ্ছে 4p। তাহলে কোন অপশনটা ঠিক হবে? এই বিটা ঠিক হবে, 4p টাকা। এবার 2-এর এক দাগটা কি বলছে যে দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কটা করার জন্য কি করব? এই চোঙ দুটো যেটা দেওয়া আছে তাদের উচ্চতা ধরে নেব আর তাদের ব্যাসার্ধ ধরে নেব। তাহলে কি লিখবে? যে ধরি লম্ব বৃত্তাকার চোঙ দুটির উচ্চতা যথাক্রমে, এই যে প্রথম যে লম্ব বৃত্তাকার চোঙ তার উচ্চতা হচ্ছে h1 আর দ্বিতীয় লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা h2 একক, এবং তাদের ব্যাসার্ধ যথাক্রমে r1 ও r2 একক। এখানে h1 h2 ধরলাম কেন? h হচ্ছে হাইট, এই জন্য আমরা h ধরেছি। উচ্চতা সবসময় h ধরবে, আর ব্যাসার্ধ বললে r ধরবে, সেটা ভালো হয়। আর মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াসের বাংলা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে রেডিয়াসের প্রথম যে অক্ষরটা সেটা নিয়ে আমরা এই r ধরেছি। এবার দেখো কি বলছে যে চোঙের উচ্চতার অনুপাত 1:2। তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি এই যে h1 যেটা ধরেছি আর h2 যেটা ধরেছি সেটার অনুপাত মানে কি? 1/2। আরও একটা জিনিস পাচ্ছি আমরা প্রশ্ন থেকে, কি? ভূমির পরিধির অনুপাত। তাহলে ভূমির পরিধি কি হবে? দেখো, প্রথম যে লম্ব বৃত্তাকার চোঙ তার ব্যাসার্ধ ধরেছি r1 আর পরেরটা ধরেছি r2। তাহলে আমরা প্রথমটার ভূমির পরিধি কি পাবো? 2πr1, 2πr1 পাবো। আর পরেরটার ভূমির পরিধি কি পাবো? 2πr2 পাবো। এই দুটোর অনুপাত বলে দিয়েছে কি? 3/4, মানে 3/4 লিখেছি। এখান থেকে আমরা এই 2π ক্যান্সেল করে দিতে পারি, কেটে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি r1/r2 ইকুয়াল টু কত পাচ্ছি? 3/4। এটা থাকলো। এবার আমরা উত্তরটা বের করব যে তাদের আয়তনের অনুপাত। তাহলে আয়তনের অনুপাত কি হবে? এখানে তোমরা জানো যে লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্রটা কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে প্রথমে লিখবে পাই, কি লিখবে আগে? তাদের আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত কি লিখবে? প্রথম যে লম্ব বৃত্তাকার চোঙ তার আয়তনটা কি? পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি? তার ব্যাসার্ধ এখানে কি পেয়েছো? r1, তাই r1 এর স্কোয়ার। আর এইচ মানে এখানে তার উচ্চতা কত ধরেছিলাম আমরা? h1। আর পরেরটা কি হবে? পাই r2 স্কোয়ার h1। আশা করছি বুঝতে পারছো। এবার এই পাই কেটে দিলে, এবার এখান থেকে আমরা এই r1 স্কোয়ার বাই r2 স্কোয়ার একে এইভাবে লিখতে পারি, r1 বাই r2 তার স্কোয়ার ইন্টু এই h1, এটা h2 হবে, h1 বাই h2 লিখতে পারি। দেখো, দুটোর মানই আমরা বাম দিকে বের করে রেখেছি, যে r1 বাই r2 মানে এখানে আমরা পেয়েছি 3/4 তার স্কোয়ার। আর h1 বাই h2 কত দেওয়া আছে? 1/2। এখান থেকে আমরা এই অঙ্কটার উত্তর পেয়ে যাচ্ছি কি? 3-এর স্কোয়ার মানে কত? 9, আর 4-এর স্কোয়ার হচ্ছে 16 গুণ এই 1-এর 2, এই দুটো
গুণ করে দাও, লব আর লব গুণ করো, 9 একে 9 আর 16 দুয়ে 32। তাহলে এখান থেকে আমরা অনুপাতে প্রকাশ করতে বলছি যেহেতু, তাহলে আমরা অনুপাত হিসাবে লিখে দেবো 9:32। এই হয়ে গেল তোমার। এবার এবার দুই দাগটা কি বলছে, একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব, এবি 4 সেমি এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। অঙ্কটা কিন্তু খুব সুন্দর। দেখো, তাহলে অঙ্কটা করার জন্য তোমাকে একটা বৃত্ত আঁকতে হবে প্রথমে। এই বৃত্ত একটা এঁকে নিলে, নেওয়ার পরে বলছে দুটি জ্যা এবি আর এসি পরস্পর লম্ব, তাহলে এমন দুটো জ্যা তোমাকে আঁকতে হবে যে দুটো পরস্পর লম্ব হয়। তাহলে আমি এরকম দুটো জ্যা এঁকে দিলাম। তাহলে এবি আর এসি, তাহলে নিশ্চয়ই এটাকে এটার নাম এ দিতে হবে। তাহলে এই হচ্ছে এবি আর এই হচ্ছে এসি। এবার বলছি এবিটা হচ্ছে 4 আর এসিটা হচ্ছে 3, এসিটা 3। এবার তোমার বলছে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো কত সুন্দর, যে এইটা তুমি টেনে দিলে এইভাবে, এটা কি বৃত্তের ব্যাস? এটা যদি বৃত্তের ব্যাস হয় তাহলে আমরা খুব সহজে বলতে পারবো যে এটা নির্ণয় করব কিসের সাহায্যে। এটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজের যে সূত্রটা আছে, পিথাগোরাসের সূত্র, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। সেখান থেকে আমরা বিসি পেয়ে যাব, আর বিসির অর্ধেক করলে ব্যাসার্ধ পাবো। তাহলে এটা বৃত্তের ব্যাস কি? এটা অবশ্যই বৃত্তের ব্যাস। কেন বলো তো? যে তোমরা জানো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। দেখো এটা একটা অর্ধবৃত্ত হচ্ছে না, এই এই একটা অর্ধবৃত্ত হচ্ছে না, এটা এই অর্ধবৃত্তস্থ কোণের উপাদানটা তোমরা জানো। তাহলে এই অর্ধবৃত্তস্থ যে কোণটা সেটা হবে সমকোণ। এই কোণটা যেহেতু সমকোণ হয়েছে তাহলে এটা অবশ্যই অর্ধবৃত্ত হবে। যেহেতু এটা সমকোণ হয়েছে তাহলে উল্টো, কিন্তু বিষয়টা উল্টো। আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তাহলে এই কোণটা যেহেতু সমকোণ হয়েছে তাহলে এটা হবে অর্ধবৃত্ত। আর অর্ধবৃত্ত হলে এটা অবশ্যই ব্যাস হতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি এই পিসিটা হচ্ছে ব্যাস। এবার তাহলে আমরা খুব সহজে করে ফেলবো যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এটা দৈর্ঘ্য ধরে নিলে এক্স। তাহলে আমরা পাচ্ছি কি লম্ব স্কোয়ার, এখানে লম্ব হচ্ছে 3 স্কোয়ার প্লাস ভূমি কত, এখানে ভূমি হচ্ছে 4 স্কোয়ার, আর এই অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার। এখান থেকে পাচ্ছি কি 3 স্কোয়ার হচ্ছে 9, 4 স্কোয়ার 16, আর এই এক্স স্কোয়ার লিখে দিলাম। তাহলে এক্স স্কোয়ার সমান আমরা একটু ঘুরিয়ে লিখছি 9 আর 16 25। তাহলে এখান থেকে আমরা এক্স সমান পাচ্ছি কত, 25-এর বর্গমূল করলে কত হবে 5। তাহলে আমরা ব্যাস পাচ্ছি কত, এই পুরো বিসি, এই বি থেকে সি পর্যন্ত পাচ্ছি কি 5। তাহলে আমরা এটা হচ্ছে ও বিন্দু, এই ও থেকে বি, এটা হচ্ছে ব্যাসার্ধ। তোমার কি বলেছে, বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে ব্যাসার্ধ কত হবে, অতএব বৃত্তটির ব্যাসার্ধ কত লিখবে, যে ব্যাস যা তার অর্ধেক, তার মানে 5-এর অর্ধেক কত, আড়াই, মানে 2.5 সেমি। এখানে একক কি দেওয়া আছে, সেমি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার 2-এর 2 দাগ। এবার দেখো এখানে দেওয়া আছে 3-এর 2 দাগ। এটা 2 দাগ কখনো হবে না, যেহেতু 1 দাগ নেই। তাহলে এটা হচ্ছে 3 দাগের অঙ্কটা কি বলছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। আমি এটা একেবারে সূত্র দিয়ে খুব সহজে তোমাদেরকে করে দেখাবো। তোমাদের অবশ্যই এই মেথডটা ভালো লাগবে। দেখো কি করছি, দেখতে পাচ্ছ যে সরল সুদ দেওয়া আছে 8,400 টাকা আর চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 8,652 টাকা। তাহলে আমরা সরল সুদের নিয়মটা কি, সরল সুদের সূত্রটা কি, আই ইকুয়াল টু PTR/100। আর চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি, যে P ইন্টু 1+R/100⁻n - P। মানে এই টার্মগুলো তোমরা জানো, পি মানে হচ্ছে মূলধন, আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে সময়, আর এই সরল সুদের ক্ষেত্রে টি হচ্ছে সময়। তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, বলবে পি। তাহলে পিটা তোমাকে বের করতে হবে, পি ইন্টু টি দেওয়া আছে দেখো 2 বছর, তাহলে টি এর জায়গায় কি লিখে দিচ্ছি 2 বছর। আর আরও তোমাকে বের করতে হবে, সেটা লিখলাম বাই 100 ইকুয়াল টু তোমার আই, এই আই যে সুদটা সরল সুদ সেটা দেওয়া আছে 8,400, সেটা দেওয়া আছে কত 8,400। এবার এখান থেকে কী পাচ্ছ দেখো, এই 2 আর এই 8,400 কাটাকাটি করলে কী পাচ্ছ, এর অর্ধেক করে দাও, যে 4,200। বা এখান থেকে কি পাচ্ছ, পি আর সমান এই 100টা এর সঙ্গে গুণ করে দাও, তাহলে 4200 থাকলো। আর এই 100-র জন্য এই দুটো শূন্য এর সঙ্গে জুড়ে গেল। এখান থেকে তুমি পি সমান বের করে নাও, পি সমান কি হচ্ছে, এই 42 মানে 4,20,000 এটা। তাহলে এইটা বাই আর হবে। এটা একটু দেখতে বড় হচ্ছে, কিন্তু তোমরা দেখো শেষে দেখবে এইটাই কিন্তু তোমাদের ভালো লাগবে। দেখো, বা এখান থেকে চক্রবৃদ্ধি সুদ তোমার কত দেওয়া আছে 8,652, তাহলে 8,652 লিখলে ইকুয়াল টু, এর থেকে পি কমন নিয়ে নাও, পি কমন নিলে কি পড়ে থাকছে 1+R/100
আর এখানে এই এন এন মানে হচ্ছে সময়, সময় মানে সময় 2 বছর দেওয়া আছে, তাই এখানে 2 বসিয়ে দাও, মাইনাস যেহেতু পি কমন, পি থেকে পি কমন নিচ্ছি তাহলে 1 পড়ে থাকবে। এবার এখান থেকে দেখো কি হচ্ছে যে 8652 ইকুয়াল টু কী লিখবে, এই পি এর মানটা, ঠিক আছে পি এর মানটা পরে বসাবো, পি পি থাক। এবার এটাকে তোমরা স্কোয়ার করো, এ প্লাস বি তার হোল স্কোয়ারে ভেঙে দাও, তাহলে এটা কী হবে, 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1, আর আর বাই 100 মানে আর স্কোয়ার বাই কি, যে 100 এর স্কোয়ার হচ্ছে 100, মানে দুটো শূন্য, 1 এর স্কোয়ার 1 আর দুটো শূন্যের স্কোয়ার হচ্ছে 4টে শূন্য, প্লাস 2 ইন্টু 2ab, 2 ইন্টু 1 ইন্টু আর বাই 100, এই -1 আছে, -1 লিখে দিলে। এবার দেখো এই +1 আর এই -1 কেটে যাচ্ছে, এখান থেকে কি হচ্ছে 8652 ইকুয়াল টু কী পাচ্ছ তুমি, পি ইন্টু এখানে কি পাচ্ছ আর স্কোয়ার বাই এই এটা কত 10,000 প্লাস এই 2r বাই 100। এটা এখন কাটাকাটি করার দরকার নেই। এইবার দেখো কি করছি, বা 8652 সমান কি লিখবে, এই পি এর মানটা এখানে বসিয়ে দাও, পি এর মানটা এই যে 4,20,000 সেটা বসিয়ে দাও, তাহলে কি লিখবো 4,20,000 বাই আর, আর এটা ব্র্যাকেটে যা আছে সেটা থাকলো। এই মেথড কিন্তু খুব ছোট, কিন্তু এর থেকে আরও ছোট মেথড হয়, কিন্তু সেক্ষেত্রে সেটা তোমরা অনেকে বুঝতেও না পারো, বুঝতে পারবে না, কিন্তু এটা কিন্তু কোনো বোঝার কিছু নেই, তোমার শুধু ক্যালকুলেশনের ব্যাপার, আর ক্যালকুলেশনটা এমন কোনো বেশি বড়ও না। হ্যাঁ দেখো এই প্রায় হয়ে গিয়েছে অঙ্কটা, 8652। এইবার আমরা এর সঙ্গে এই প্রথম এই পদটা গুণ করবো, তারপর এর সঙ্গে আবার এই গুণ করবো, যেভাবে গুণ করতে হয়, তাহলে আমরা একদম সিম্পল ওয়েতে আমরা লিখে নেব, তারপর গুণ করব। তাহলে এইটার সঙ্গে প্রথমে কি গুণ করব, আর স্কোয়ার বাই 10,000 গুণ করব, প্লাস এই 42,000 সেটা, এই 4,20,000 সেটা লিখে নেব, বাই আর ইন্টু 2r বাই 100, বা এখান থেকে 8652 থাকলো ইকুয়াল টু, এ দেখো কাটাকাটি করছি, 1 2 3 4টে শূন্য কাটলো, এখান থেকে 1 2 3 4টে শূন্য, আর এই আর স্কোয়ার কাটলে কী হচ্ছে, আর হচ্ছে, তাহলে 42r, এখানে পড়ে থাকছে কি 42r, প্লাস এখান থেকে দেখো একটা শূন্য দুটো শূন্য কাটছে, এখান থেকে একটা শূন্য দুটো শূন্য কাটছে, আর এই এই আর কাটো, তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো 4200 আর এই 2, মানে 4200 দুগুণ 8400। বা এটাকে আমরা এবার একটু ঘুরিয়ে লিখি, এই ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে আসি, আর বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে গেলাম। এবার আমরা এখান থেকে 42 আর সমান কী পাবো, এই 8652 থেকে এই 8400টা বিয়োগ, বা এখান থেকে 42 আর সমান পাবে কি, কত 86 থেকে 84 বিয়োগ করলে 2, আর এই 52 থেকে দুটো শূন্য বিয়োগ করলে 52ই হবে, বা এখান থেকে আর এর মান কত পাচ্ছ 252/42, কাটাকাটি করো, 7 দিয়ে কাটাকাটি করো, 6 7 42, একে 7 দিয়ে কাটলে 3 7 21, আর 6 7 42, 6 1 6 6 6 36, অতএব আর ইকুয়াল টু তোমরা পাচ্ছ 6। তাহলে তোমার কি বের করতে বলেছিল, তোমার বের করতে বলেছিল মূলধন আর সুদের হার, তাহলে আমরা সুদের হারটা বের করে ফেললাম। এবার মূলধন বের করা কি আর কঠিন হবে, অতএব মূলধন কি হবে, এই পি ইকুয়াল টু এই 4,20,000, আর এই আর এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে তোমার মূলধন বেরিয়ে যাবে, 6 1 6 6 7 42, তাহলে 7, আর এখানে শূন্য কটা 4টে, 1 2 3 4টে, তাহলে কি পাচ্ছ 70,000। তাহলে মূলধন পাচ্ছি আমরা 70,000 টাকা, আর সুদের হার পাচ্ছি 6%। তাহলে এই অঙ্কটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, কঠিন লাগলো কি সহজ লাগলো জানাবে। এবার 4 দাগের অঙ্কটা কি বলছে, যদি ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও, এটা দেখাতে বলছে। তাহলে আমরা কি করব, এটা এই সমীকরণটা লিখে নিলাম প্রথমে। এবার কি ধরবো, যে সমীকরণের বীজদ্বয়ের অনুপাত থেকে আমরা সমীকরণের বীজদ্বয় ধরে নেব। ধরি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় x, মানে এই একের সঙ্গেও x গুণ করলাম, আর এরপরে r এর সঙ্গেও x গুণ করলাম, তাহলে কি হবে x ও rx। তাহলে আমরা এই সমীকরণের বীজদ্বয় যোগ করলে কি পাই, যে x আর এই rx যদি যোগ করি তাহলে কি পাবো, -b/a পাবো না, -b/a পাবো, তাহলে সেটা লিখলাম। আর যদি আমরা এই বীজদ্বয় যদি গুণ করি তাহলে কি পাই, যে c/a পাই, c/a পাই, এটা ডাইরেক্ট সূত্র এখানে। তাহলে কি হচ্ছে, এখান থেকে তোমরা এই এখানেও দেখতে পাচ্ছ x আছে, এখানেও x আছে, তাহলে x কমন নিয়ে নাও, নিলে এখানে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে, আর এখানে r পড়ে থাকবে, ইকুয়াল টু এই -b/a লিখে দাও।
আর এখান থেকে এটা গুণ করো, যে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, মানে আর এক্স স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ। মানে তোমাকে কী করতে হবে, এই দুটো থেকে কিন্তু এক্স এলিমিনেট করতে হবে, এক্সটাকে অপসারণ করতে হবে, অপনয়ন করতে হবে। তাহলে দেখো কত সহজে আমরা করে ফেলছি এটা, যে এক্স, এখান থেকে এক্সের মানটা বের করো, কি মাইনাস বি বাই এ ইন্টু 1 প্লাস আর হবে। তাহলে এখান থেকে এক্স স্কোয়ারের মান বের করো, কি হবে সি বাই, এই আরটা তলায় চলে যাবে, এ আর হবে সি বাই এ আর। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে এক্স আছে, তাহলে একেও এক্স স্কোয়ার করবো, এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এই মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে গেল, আর বি এর স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার, এ এর স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার, আর 1 প্লাস আর এর স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস আর তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ারের এই একটা মান পাচ্ছি, এক্স স্কোয়ারের এই একটা মান পাচ্ছি, তাহলে নিশ্চয়ই এই দুটো মান সমান হবে। অতএব আমরা লিখব বি স্কোয়ার বাই এ স্কোয়ার 1 প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ আর। তাহলে আমরা এখান থেকে একটু সাজিয়ে লিখবো, যাতে এটা এটা মানে যেটা বের করতে বলেছে, যেটা দেখাতে বলছে, সেটার সঙ্গে আমরা মেলাতে পারি। এই দেখো লেখা আছে আর প্লাস 1 তার স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। তাহলে এই পুরোটাকে উল্টে দাও। তাহলে একে উল্টে দিলে কি হচ্ছে, এ স্কোয়ার বাই 1 প্লাস আর তার স্কোয়ার হবে বাই বি স্কোয়ার। তাহলে এই ভগ্নাংশটাকে উল্টে দিলে এ আর বাই সি হবে। এবার দেখো যে এখান থেকে এ আর এই এ স্কোয়ার কাটা গেলে এখানে এ পড়ে থাকছে, আর তোমাকে প্রমাণ করতে বলেছিল যে বামপক্ষে শুধু আর আর যুক্ত পদগুলো থাকবে। তাহলে আমরা বামপক্ষে শুধু আর যুক্ত পদগুলোকে বামপক্ষে নিয়ে আসবো, আর ডানপক্ষে এবিসি এগুলোকে ডানপক্ষে পাঠিয়ে দেবো। তাহলে দেখো এখানে কি পড়ে আছে, 1 প্লাস আর থেকে আর প্লাস 1 লিখতে পারি, আর প্লাস 1 তার স্কোয়ার, আর এই আরটা এই কোনাকোনি ইন্টারচেঞ্জ হয়ে এখানে বসাতে পারি, ইকুয়াল টু, দেখো এই সি, এটা সি থাকে, সি যেখানে ছিল সেখানে থাক, এই এটা এই কোনাকোনি এখানে চলে আসতে পারে, তাহলে এ হলো, আর এই বি স্কোয়ারটা এই উপরে চলে গেল। তাহলে এই তোমার প্রমাণ হয়ে গেল। এবার দেখো 5 থেকে বলছে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটা একটা উপপাদ্য দিয়েছে, যে উপপাদ্যটা তোমাদের বইয়ে 60 পৃষ্ঠায় আছে, তোমরা দেখতে পাচ্ছ 33 নম্বর উপপাদ্য। এই উপপাদ্যটা তোমরা এখান থেকে ভিডিওটা পজ করে বা তোমরা বইয়ের থেকে এটা দেখে নিতে পারো, নিয়ে লিখবে। এবার 6 দাগটা দেখো, বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ যদি উচ্চতা 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো, চোঙটির উচ্চতা কত? তাহলে এখানে আয়তন বের করতে গেলে তোমাকে কী কী লাগবে, তোমার ওই লম্ববৃত্তাকার যে লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাস লাগবে, লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ লাগবে। তাই আমি এটাকে ধরে নিয়েছি, যে ধরি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ এক্স। এখানে ইউনিট কি দেওয়া আছে, ইউনিট দেওয়া আছে ডেসিমিটার, তাহলে কি লিখবে এক্স ডেসিমিটার। এবার দেখো বলছে যে এর উচ্চতা কি হবে, এর ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ যদি এক্স ধরে নিই, তাহলে এর উচ্চতা কি হবে, চোঙের উচ্চতা কি হবে 2x ডেসিমিটার। এবার যেটা বলছি ভালো করে খেয়াল করবে, যে উচ্চতা 6 গুণ, মানে কিসের 6 গুণ, চোঙের উচ্চতা ভূমির ব্যাসার্ধের 6 গুণ হলে উচ্চতা হতো কত, 6x ডেসিমিটার। এবার তোমার একটা প্রশ্ন, মানে শর্ত দিয়েছে, সেই শর্তটা কি, যে যখন এর উচ্চতাটা হচ্ছে 6 গুণ আর যখন দ্বিগুণ, এই দুটোর পার্থক্য বলে দিয়েছে 539, সেখান থেকে তুমি এই চোঙটার উচ্চতা তোমার বেরিয়ে যাবে। তাহলে এই এটা হচ্ছে কি, যখন এই চোঙের উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ, তখন এর আয়তন, তাহলে আয়তনের সূত্র কি, পাই ইন্টু কি আর স্কোয়ার, আর মানে এখানে দেখতে পাচ্ছ এক্স, তাই এক্স স্কোয়ার হয়েছে, আর এইচ এখানে যখন 6 গুণ, মানে এই কি হচ্ছে 6x, এর থেকে বিয়োগ করবে কি, যে পাই ইন্টু আর স্কোয়ার মানে এখানে এক্স স্কোয়ার ইন্টু 2x, যখন এর চোঙের উচ্চতা 2x ছিল। এই দুটোর অন্তর বা এই দুটোর বিয়োগফল কি বলে দিয়েছে, আমরা বুঝতে পারছি প্রশ্নটা পড়ে এইটা হবে, এই শর্তটা এই হবে। এখান থেকে আমরা এক্সের মান বের করব, অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি পাই ইন্টু 6x স্কোয়ার, আর এক্স গুণ করলে এক্স কিউব, আর এখান থেকে পাই ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2x করলে পাই ইন্টু 2x কিউব, ইকুয়াল টু 539। এখান থেকে কি দেখতে পাচ্ছ, যে এটাকে এইভাবে লিখে নাও, 6 পাই এক্স কিউব মাইনাস 2 পাই এক্স কিউব, গুণ করলাম, মানে সংখ্যাটাকে আগে লিখে দিলাম। তাহলে 6টা পাই এক্স কিউব থেকে 2 পাই এক্স কিউব বিয়োগ করলে কটা পাই এক্স কিউব পড়ে থাকবে, 4টে পাই এক্স কিউব পড়ে থাকবে। বিয়োগ সিম্পল, 4 থেকে 2 বিয়োগ করলেই হয়ে যাবে, পাশের ওইগুলোকে লিখে দিতে হবে তোমার।
সমান 539। এখান থেকে 4 ইন্টু পায়ের মানটা বসিয়ে দাও, 22/7 ইন্টু এক্স কিউব থাকলো সমান 539। এবার এখান থেকে তুমি এক্স কিউবটা এখানে রাখবে আর বাকিগুলোকে সব ডান দিকে ট্রান্সফার করো। 539 গুণ 4 মানে কি 4/1, সেটা উল্টে যাবে, 1-এর 4 হবে, গুণ 22-এর 7টা 7-এর 22 হবে। এবার দেখো যে 11 দিয়ে দাও, 11 দুয়ে 22, এটা 11 দিয়ে দিলে কি হবে 4 11 44, তাহলে 53 থেকে 44 বিয়োগ করলে 9, 9 আর এই 9 99, 9 11 99। এবার আর কাটাকাটি হচ্ছে না, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 49, 49টাকে একেবারে ভেঙে নিই, 7 গুণ 7, আর এই একটা 7 আছে দেখো, গুণ 7, আর এই 4টাকে ভেঙে নিই 2 গুণ 2 গুণ 2। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি এটা সমান হচ্ছে 7/2 তার হোল কিউব। তাহলে আমরা অতএব এক্স সমান লিখতে পারি, এই এক্স এই কিউব আর এই কিউব ক্যান্সেল করে দিলে কি পাচ্ছি 7/2, 7/2 পাচ্ছি। এবার তোমার বলেছে যে চোঙটির উচ্চতা কত। চোঙটির উচ্চতা আমরা ধরেছিলাম কি এক্স হচ্ছে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা বেরিয়েছে 7/2, সেই ব্যাসার্ধটা বেরিয়েছে 7/2। এবার তোমার উচ্চতা হচ্ছে এই যে এক্স বেরিয়েছে তার দ্বিগুণ করতে হবে, অতএব উচ্চতা সমান 2 গুণ এই যে এক্স, এক্স মানে হচ্ছে 7/2 ডেসিমি, মানে এইটা এটা কেটে দিলে কি 7 ডেসিমি। তাহলে এই অঙ্কগুলো আশা করছি তোমরা সব বুঝতে পারলে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে।